বাস্তবতা হচ্ছে প্রতি মুহূর্তে কিন্তু আমরা অপেক্ষায় আছি ঠিক কখন সেই স্বস্তিদায়ক সংবাদটি আসবে যে পুরো বিশ্ব কোভিড-19 থেকে মুক্ত হয়েছে। সেই দিনের প্রত্যাশায় আমরা সবাই আছি। গ্র্যাজুয়েশন সেরেমনিতে যেমন সবাই গ্র্যাজুয়েশন হ্যাটটা ছুঁড়ে আকাশে ছুঁড়ে দিয়ে উল্লাস প্রকাশ করে, ঠিক হয়তো ওই দিনের প্রত্যাশা বিশ্ববাসী করছে যেদিন মুখের মাস্কগুলো শূন্যে ছুঁড়ে দিয়ে বলতে পারবে আজ আমরা কোভিড মুক্ত। তবে তার আগ পর্যন্ত সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, করোনা হেল্প ডেস্ক আপনাদের জন্য আয়োজন করা হচ্ছে প্রতি শনি থেকে বৃহস্পতি রাত 9টা বাজে। ফোন করতে পারেন সরাসরি কিংবা লিখে জানাতে পারেন এই ভিজুয়াল ফিডটা যেখানে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে, তার নিচে কমেন্ট আকারে, এবং আপনাদের প্রশ্ন উত্তর দিতে একই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে আছেন অধ্যাপক এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU, আছেন ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মরণ মেডিকেল কলেজ ও হাসপাতাল, আছেন ডাক্তার আবু সাইদ শিমুল, শিশু রোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এছাড়াও আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি জুলহাস জুবায়ের। বাস্তবতা হচ্ছে প্রতিদিন কিন্তু আমরা এই তথ্যের অপেক্ষায় থাকি গত 24 ঘন্টায় কি প্রতিফলন ঘটতে যাচ্ছে। মোট মৃত্যু 27 জনের হয়েছে গত 24 ঘন্টায়, যেখানে 16 জন পুরুষ। মহামারীতে এই পর্যন্ত দেশে প্রাণহানি 7,626 জনের। স্বাস্থ্য অধিদপ্তর জানায় গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 10,925টি। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,16,019 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 978 জন এবং মোট সুস্থ 4,60,598 জন। দর্শকদের প্রতি একটাই আহ্বান, যারা আমাদের দেখছেন প্রতিদিনের মতো, যারা ফোন দিবেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নেবেন এবং জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করতে একদমই ভোলা যাবে না। একজন দর্শক আমাদের সাথে ফোনে যুক্ত হয়েছেন, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। অনেকদিন যাবত তো বুকে ব্যথা। দর্শক, আপনার নাম এবং বয়স বলতে হবে প্রথমে। আমার বয়স 25, আমি গার্মেন্টসে চাকরি করি। আমি অনেকদিন ধরে আমার বুকে ব্যথা, আবার বাম পাশে ব্যথা করে। আমি ডাক্তার দেখাইছি, এবার ইসিজি করছি, এবার ইকু করছি, স্যার আর রিপোর্ট বালা। আচ্ছা, পরে আমি ঢাকা যায় আবার একটা ডাক্তার দেখাইছিলাম, পরে কাটি যে খাটি দিতে আর হলো ওষুধের নাম স্যার দেখতে পাওয়া লাগবে, আর ঘুমের ওষুধ দিছিল। ঘুমের ওষুধ দিয়েছিল। আচ্ছা, আমাকে কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার বুকের ব্যথা কি নির্দিষ্ট একটি জায়গায় আপনি অনুভব করতে পারেন কিনা? মানে তিন করে ব্যথা করে বাম সাইডে, আবার ডান সাইডে ছিল আগে, ব্যথাটা বাম সাইডে ঘুরছে। আচ্ছা, ডান সাইড থেকে ব্যথা বাদিকে ঘুরেছে, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে আপনার অ্যাসিডিটির সমস্যা আছে কিনা, গ্যাস হয় কিনা খুব? হ্যাঁ স্যার, আমার প্রচুর গ্যাস হয়। আমার আগে চুকা পানি, আবার বুকে ব্যথা করে, বামে ব্যথা করে, ডান সাইডে ব্যথা করেন। ব্যথাটা অনেকদিন ধরে আমার বাম সাইডে ব্যথাটা এটা। আচ্ছা, অ্যাসিডিটির ওষুধ বা গ্যাসের ওষুধ খেলে ব্যথা কমে কিনা? কিছুদিন স্যার বন্ধ খাই, আমি কন্টিনিউ খাই না, কিছুদিন খাই, আবার যেহেতু কমে আবার খাই না, আবার দেখা গেল আবার হঠাৎ করে আবার বার। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার সিঁড়ি ভেঙে উঠতে বা কাজ করার পরিশ্রম করার পর হাঁপিয়ে ওঠেন কিনা? হ্যাঁ স্যার, হাঁপানি ওঠে। আমি গার্মেন্টসে চাকরি করি, তো 3তলায় 4তলায় উঠলে, অনেকক্ষণ উঠলে আমার স্বাস্থ্য অনেক সমস্যা হয় আর বুক ধরপড় করে। আচ্ছা, বুঝতে পেরেছি। প্রফেসর মোস্তফা জামান, আমি একটু প্রশ্ন করছি যে আপনি যেহেতু বলছেন যে পরিশ্রম করলে বুকে সমস্যাটি বাড়ে কিনা, তিনি হয়তো পুরোপুরি বুঝতে পারছেন না। আরেকটি সমস্যা হলো যে ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ বাড়ছে কিনা, কোনো ওষুধ খাচ্ছেন কিনা বর্তমান সময়ে? আর আমার প্রেসার আছে, হঠাৎ করে প্রেসার বাড়ে। আমার প্রেসারের ট্যাবলেট দিতে না, কিন্তু একটা ট্যাবলেট আছে আমার, এটা প্রেসার। আমি একটু লাইনে থাকেন, আমি ওষুধটা দেখিয়া কই। দর্শক একটু তাড়াতাড়ি করতে হবে। আপনার মতো এরকম প্রচুর দর্শক লাইনে আছেন ফোন দিয়ে স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য। স্যার নাম স্যার ওই ডাইলোটা 10-30। প্রফেসর মোস্তফা জামান, আমাদের উত্তর দিতে হবে। যে ধন্যবাদ জানাচ্ছি দর্শককে আসলে আমাদের প্রশ্ন করবার জন্য। আসলে সাধারণ মানুষ অনেক সময় গুছিয়ে আসলে যেভাবে প্রকাশ করা দরকার, আমাদের জন্য সুবিধা হতো যদি প্রত্যেকটি তথ্য আমরা ভালো মতন পেতাম। আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে তারা যদি গুছিয়ে রেখে প্রশ্ন করেন, তাতে করে আমাদের জন্য এই অনুষ্ঠানে আমাদের প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে এবং সুযোগ সুবিধা আমাদের বাড়বে। আমি তাকে বলবো যে আপনার যেহেতু জুলহাস জুবায়ের সুন্দর করে হিস্ট্রি নিয়েছেন, পরিশ্রম করলে তার বুকে ব্যথাটি বাড়ছে না এবং তার সাথে পেটের গ্যাসের সমস্যা বাড়ছে। তো আমরা কয়েকটি কারণ এরকম হতে পারে। যদি হার্টের কোনো রোগ আছে কিনা জানতে চান,
এই মুহূর্তে বলবো একটি ট্রেডমিল টেস্ট ইটিটি করলে জানতে পারবেন যে হার্টের কোনো বা ব্লক জাতীয় কোনো সমস্যা আছে কিনা, সেক্ষেত্রে একটি ইটিটি করবেন। তবে আপাতত যদি বড় কোনো সমস্যা না থাকে এই অবস্থা না করলে চলবে। তাকে বলবো বুক ধরপড় যেহেতু আছে, ট্যাবলেট ইন্ডিভার 40 মিলিগ্রাম সকালে অর্ধেক রাতে অর্ধেক খাবেন, আর এর সাথে ট্যাবলেট অ্যামিলিন 10 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন। আর গ্যাস্ট্রিকের জন্য যেহেতু গ্যাস বেশি হয়, নিশ্চয়ই প্যান্টোনিক্স বা যে কোনো একটি গ্রুপের 20 মিলিগ্রামের সকালে একটি রাতে খাবেন। ওমিডন বা ডোমপেডন গ্রুপের 10 মিলিগ্রাম একটি করে বড়ি 3 বেলা খাবার আধা ঘন্টায় খাবেন, এটি 1 মাস খাবেন। আর অ্যান্টাসিড প্লাস জাতীয় ওষুধ যদি গ্যাস বেশি হয় তাহলে 2 চামচ বা 3 চামচ খেয়ে নেবেন যখন প্রয়োজন হবে। পাশাপাশি বেশি পানি পান করবেন, ধূমপান অবশ্যই বর্জন করবেন। শাকসবজি কাঁচা ফল বেশি খেতে পারে, যদি কারো কারো সমস্যা হয় শাকসবজি খেতে সেক্ষেত্রে আমরা নিষেধ করে থেকে বারণ করে থাকি। আর যে ওষুধগুলো আমরা দিলাম এবং যে অভ্যাসগুলো মানতে বললাম, এগুলো যদি মেনে চলেন, আমাদের দৃঢ় বিশ্বাস তার অ্যাংজাইটি দুশ্চিন্তার কারণ হচ্ছে তার সমস্যাটি, ঝুঁকে কোনো কাজ করবেন না। আপনার যদি পেশা থাকে ঝুঁকে ঝুঁকে কাজ করার, তাহলে ভারী জিনিস আলগাবেন না আপাতত। তারপরেও অনেক সময় ঘাড়ের যে একটি সার্ভাইকাল হাড় আছে তার কারণে হতে পারে। ট্যাবলেট না পায় একটি করে 3 বেলা খাবেন যদি তার ঘাড়ের সমস্যা হয় থাকে। আমরা তাকে আবারও বলবো যে আপনি নিশ্চিত হতে পারেন যে আমাদের বিশ্বাস খারাপ কোনো কিছু না, তবে দুশ্চিন্তা যে আছে এবং অ্যাংজাইটি যে কারণে এই সমস্যা হতে আমরা কিছুটা নিশ্চিত হতে পারছি। আমি বলবো যে আপনি চেষ্টা করবেন ধর্মীয় অনুশাসন মেনে চলতে, পাশাপাশি আমরা যে খাদ্যাভ্যাস এবং জীবনাচরণ গুলো বললাম এগুলো মেনে চললে আপনি আস্তে আস্তে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। তানিয়া হক প্রশ্ন করছেন কুমিল্লা থেকে, বিয়ে, তার বয়স 23 বছর, বিয়ে হয়েছে 1 বছর, বিয়ের পর থেকে সন্তান নেবার চেষ্টা করছেন কিন্তু কনসিভ করতে পারছেন না। তিনি লোকাল একজন গাইনোকোলজিস্ট দেখিয়েছেন, দেখানোর পর উনি কিছু টেস্ট দিয়েছিলেন, এই রিপোর্টগুলো আমাদের জানাচ্ছেন। প্রোল্যাকটিন 3.56, TSH 0.94, আলট্রা রিপোর্টগুলো হচ্ছে ER 5.8, ROF 10.8 মিলিমিটার, 7.7 মিলিমিটার, 7.6 মিলিমিটার, 6 মিলিমিটার, LOF 5.7 মিলিমিটার, 5 মিলিমিটার। তাকে ওষুধ দিয়েছে ক্যাভোলিন, মাইক্রোজেস 100, ওভোক্লন। এখনও তিনি কনসিভ করতে পারছেন না, সমাধান চেয়েছেন, সহায়তা চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী। যখন 1 বছর চেষ্টা করার পর আসলে কোনো কাপেল যখন প্রেগন্যান্সি নিতে পারেন না, আমরা তাদেরকে বলি যে তারা ইনফার্টিলিটি বা ফার্টিলিটির কোনো প্রবলেমে ভুগছেন। সেক্ষেত্রে প্রতিদিনই কিন্তু আমাদের এই আয়োজনে আমরা বারবার করে বলছি যে এখানে দুজনের ইভালুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ বোথ। আমরা যে কোনো একজনের রিপোর্টের ভিত্তিতে আসলে বলতে পারছি না যে প্রবলেমটি কার বা কোন অবস্থায় আসলে কেমন ট্রিটমেন্ট দিলে আমরা সামনের দিকে হয়তো এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। এই জন্য পূর্ণাঙ্গভাবে দুজনের যদি রিপোর্টটা আমাদেরকে জানাতে পারতো তখন হয়তো আমরা এই ডিটেলসে বলতে পারতাম যে আমরা আসলে কাকে নিয়ে মুভ করবো। আমি এখন হয়তো ওয়াইফের রিপোর্ট গুলো দেখে বলবো যে আমাদের এই ট্রিটমেন্ট দরকার, হয়তো দেখলাম যে হাজবেন্ডের সিমেনে প্রবলেম আছে, তখন তো সেটার সমাধান যদি আমরা না করতে পারি তাহলে তো আসলে আমাদের খুব একটা কোনো লাভ হবে না। এক্ষেত্রে আমি ওনাকে অনুরোধ করবো হাজবেন্ডের সিমেন অ্যানালাইসিস, সেরাম TSH এন্ড OGTT, খুব সিম্পল 3টা টেস্ট, এই 3টা টেস্টের রিপোর্ট দিলে আমরা আপনাকে পূর্ণাঙ্গ ফলাফলটি বলতে পারবো যে আসলে আমরা কোন পথে হাঁটবো। কিন্তু আমরা যদি ধরে নেই যে হাজবেন্ডের রিপোর্টে কোনো প্রবলেম নেই, তাহলে আপনার জন্য করণীয় কি আছে? আপাত দৃষ্টিতে আপনার সকল রিপোর্ট নরমাল মনে হচ্ছে, এক্ষেত্রে মাইক্রোজেস্ট আসলে কেন যোগ করা হয়েছে এটি আমার কাছে ক্লিয়ার নয়। আর আমরা সাধারণত 1 বছর যখন ট্রাই করার পরও যখন প্রেগন্যান্সিটা হয় না, তখন হাজবেন্ডের রিপোর্টের পরিপ্রেক্ষিতেই আসলে আমাদেরকে বাকি সিদ্ধান্তটা নিতে হয় আমরা কোন পথে হাঁটবো। ওভুলেশন ইনডিউসিং ড্রাগ যেটি মাসিকের 2য় দিন থেকে শুরু করতে হয়, সেটি দেওয়ার পেছনে কিছু কারণ থাকে, যেমন যাদের অনিয়মিত মাসিক অথবা যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে অথবা অন্য কোনো প্রবলেম গুলো দেখে নেওয়া। তেমন কোনো কিছু আসলে আপনার আছে কিনা, আপনার যে রিপোর্টটি সেটার মাধ্যমে ক্লিয়ার নয়, রিপোর্টে এভরিথিং ইজ নরমাল, তাহলে কেন ওভুলেশন ইনডিউসিং ড্রাগ, এটিও একটি আমাদের সমাধানের পথ খোঁজার বিষয় থেকে যায়। এই জন্য খুব ভালো একটা সমাধান হবে হাজবেন্ডের রিপোর্ট গুলো করান, আপনার কাছের একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট যিনি শুধুমাত্রই বন্ধাত্ব নিয়ে কাজ করেন তাকে দয়া করে একটু দেখান। আমার কাছে মনে হয় যে একটা কমপ্লিট পিকচার করলে একটি প্রেসক্রিপশন তৈরি করা যায় খুব সহজে, এবং যার মাধ্যমে আগামী 6 মাস চেষ্টার যে বিষয়টি থাকবে প্রেগন্যান্সি, সেটি আপনার জন্য খুব সহজ হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। শাহরিয়ার আহমেদ লিখছেন তার ভাইয়ের জন্য, তার নাম শাফিন, বয়স 3 মাস, তার পায়খানা প্রথম দিকে স্বাভাবিক হয়, পরে পানি পানি বের হয়, মাঝে মাঝে শুধুই পানি বের হয়, তার মলের রং সবুজ বর্ণের, এর প্রতিকার চেয়েছেন তিনি। ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে এই আপনাকে ধন্যবাদ প্রথমে প্রশ্ন করার জন্য। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি, যখন একটা নবজাতক জন্ম নেয় তার পায়খানাটা অনেকে বলেন শক্ত হয়, অনেকে বলেন আম যায়, অনেকে লাল হয়, সবুজ হয়। এটা সাধারণভাবে একটু বিভ্রান্তি তৈরি করে বা একটু মানে টেনশনে ফেলে দেয়, কারণ একটু বড় বাচ্চাদের যেটা সবুজ পায়খানা হলে এটা হচ্ছে আমাশয়ের লক্ষণ, বা যেটাকে আমরা ডিসেন্ট্রি বলে থাকি। আবার একটু পাতলা পায়খানা হয়ে থাকে ডায়রিয়ার লক্ষণ বা বদ হজমের লক্ষণ। কিন্তু এত ছোট শিশুর যদি
শুধু বুকের দুধ খায়, এই অনুষ্ঠানে আমরা কিন্তু অনেকবারই বলেছি, যদি সে শুধু বুকের দুধ খায়, পায়খানা কি প্রথম দিকে শক্ত হচ্ছে বা পরের দিকে নরম হচ্ছে কিংবা সবুজ হচ্ছে, এই রং নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। পায়খানার সাথে আম যাচ্ছে কিনা, অন্য কিছু যাচ্ছে কিনা, বা একটু পাতলা হয়ে যাচ্ছে কিনা, সেটা নিয়ে আছে চিন্তা করবেন না। এই বয়সে যেটা হয় বুকের দুধ খাওয়ালে, যে 7-8 বার বা 10 বার অনেকে অল্প অল্প করে মল ত্যাগ করে, সেটা আপনি একদমই চিন্তা করবেন না। খুব বেশি যেটা হলে যেটা করবেন, বারবার বুকের দুধটা খাবেন। কিন্তু যদি ফর্মুলা মিল্ক খাওয়ান, সেক্ষেত্রে আমাদের পরামর্শ হবে আস্তে আস্তে ফর্মুলা মিল্কটা থেকে দূরে রেখে তাকে যদি বুকের দুধে সে কনভার্ট করতে পারেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটা থাকবে না। সেজন্য পজিশনিং অ্যাটাচমেন্টের কথা আমরা অনেকবারই বলেছি, একটু দুশ্চিন্তা মুক্ত থাকবেন, মাকে পুষ্টিকর খাবার দিবেন। এই জিনিসগুলো মেনটেন করলে দেখবেন যে বুকের দুধ খাওয়ানো সহজ হবে। এছাড়া যদি শুধু বুকের দুধ খায়, এটা নিয়ে একদমই টেনশন করবেন। ধন্যবাদ ডাক্তার আবু সাইদ সুমন। তানজিলা তোহরা আমাদের লিখছে তার মায়ের জন্য, যার বয়স 43, ওজন 60 কেজি। আমরা এই প্রশ্নটি নিব, তবে তার আগে একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি কুষ্টিয়া থেকে বলছি, মনিরা। আমার 32 বছর বয়স। জি মনিরা আপা, প্রথমে আপনার টেলিভিশনের ভলিউমটি একটু কমিয়ে দিতে হবে, তারপরে এবার প্রশ্ন করুন। হ্যাঁ, আমার হলো এই সেকেন্ড বেবি 5 বছর পরে। আচ্ছা। তো আমার থাইরয়েডের সমস্যা আছে। আচ্ছা। ওষুধ খাই 1.5টা করে। আচ্ছা। 4 মাস আগে মাপছিলাম, তখন 3 পয়েন্ট ছিল। 3 পয়েন্ট ছিল। এরপরে আর মাপে নাই। তো আমার এই কনসেপ্ট করার পরেই তলপেটে ব্যথা করে। আচ্ছা। তো গাইনি ডাক্তার দেখাইছি, মাইক্রোডোজেস দিয়েছে, আর ক্যালসিয়াম আয়রন ট্যাবলেট দিয়েছে। জি। আর গ্যাসের ট্যাবলেট। জি। তো এটা খাচ্ছি। তো 8 মাস আমার প্রেগনেন্ট। তারপরও তলপেটে ব্যথা করে, আর এই পা দিয়ে 2 পা কেমন যেন একটা চিন করে ব্যথা করে আর তলপেটে। আচ্ছা, যেহেতু আপনার দ্বিতীয় প্রেগন্যান্সি, এটি প্রথম প্রেগন্যান্সির অভিজ্ঞতা তো নিশ্চয়ই মনে আছে, তখন কি এমন কিছু হতো? প্রথম প্রেগন্যান্সিতে এরকম হয়নি। আচ্ছা, হয়নি। ডাক্তার শারমিন আব্বাসী। ধন্যবাদ দর্শককে ফোন করার জন্য। আসলে ফার্স্ট প্রেগন্যান্সিতে অনেক কিছু হয় না, যেটা হয়তো সেকেন্ড প্রেগন্যান্সিতে হতে পারে, কারণ সময় বদলায়, নিজের শরীরের গঠনটিও বদলায়, যার ফলে অনেক কিছু অ্যাডিশনাল সিমটম গুলো হয়তো যুক্ত হতে পারে। এখন আসলে যে সিমটম গুলোর উনি যে কথাগুলো বললেন, প্রেগন্যান্সিতে আসলে বডি ওয়েটটা বাড়ে, এটা একটা অন্যতম কারণ এই সমস্যাটি হওয়ার। সেকেন্ড হচ্ছে সামনের দিকে পেটটি যত বড় হবে, তত এক ধরনের ট্র্যাকশনাল পেইন হয়, অর্থাৎ আমাদের দুই দিকে কিছু লিগামেন্ট থাকে, সেগুলোতে টান পড়ে, সেখান থেকে পেটের একটা চিনচিন ব্যথা অনেকেরই কিন্তু পুরো প্রেগন্যান্সি জুড়ে থাকে। এটা থাকতে পারে, এটা নর্মাল। কিন্তু এই পেটের ব্যথাটা যদি রেডিয়েট করে, পেছনের দিকে যায়, পায়ের দিকে যায়, এমন যদি হয়, এর সাথে ইউরিনের কিছু সিমটম যদি থাকে, এর সাথে কোমর ব্যথাটা তীব্র যদি থাকে, তখন আমাদের ইভালুয়েশন করার প্রয়োজন হয় যে এটি আসলে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের সাথে জড়িত কিনা। কারণ প্রেগন্যান্সিতে এরকম প্রচুর মারা যারা চিনচিন ব্যথার মতো সিমটম নিয়ে আসেন, আমরা টেস্ট করলে দেখতে পাই তাদের ইউরিন ইনফেকশন আছে। এক্ষেত্রে রিসেন্ট 1 মান্থের মধ্যে আপনার ইউরিন রুটিন এন্ড কালচার করা আছে কিনা এটি দেখতে হবে। যদি এটি করা না থাকে তাহলে এটি করতে হবে। সেকেন্ড হচ্ছে অনেকের পেটে প্রয়োজনের তুলনায় পানি বেশি বেড়ে যায়। সেই পানি যদি বেশি বেড়ে যায় বা বাচ্চার গ্রোথের ক্ষেত্রেও যদি সেই ধরনের বাড়তি কিছু থাকে, তখনও কিন্তু অনেকের পেটে ব্যথা হয়। এটি একটি দেখার বিষয় আছে। থার্ড হচ্ছে যে যাদের অনেক সময় সিজারিয়ান সেকশন দিয়ে প্রিভিয়াস ডেলিভারি হয়, তাদের কিন্তু পুরো প্রেগন্যান্সি যত সামনের দিকে অ্যাডভান্স হয়, তখন কিন্তু তাদের এরকম পেটে ব্যথা হয়। সেরকম কোনো কিছু আছে কিনা এই কয়েকটা জায়গায় ইভালুয়েশন করলে যদি আমরা দেখি কিছু নাই, তাহলে আপাত দৃষ্টিতে আপনি হয়তো সেফলি আপনার প্রেগন্যান্সিটা নিয়ে সামনের দিকে যেতে পারবেন। যার ফলে একটা ইউরিন রুটিন এন্ড কালচার এবং একটা আল্ট্রাসাউন্ড রিপোর্ট করে আমাদেরকে জানালে আমরা বাড়তি যে সতর্কতার বিষয়টি আছে পরবর্তীতে বলতে পারবো। পা চিনচিন, অনেক সময় প্রেগন্যান্সিতে ডায়াবেটিস অনেক মায়ের ধরা পড়ে, সেখান থেকেও হয়। সেটা আছে কিনা দেখার জন্য রিসেন্ট 1 মান্থের মধ্যে আপনার ওটিটি করা আছে কিনা, খালি পেট এবং গ্লুকোজ কর 2 ঘন্টা পরে। যদি করা না থাকে দয়া করে আপনাকে করতে হবে। এই মুহূর্তে করণীয় কি আছে? পেট ব্যথা কমানোর জন্য আমরা ভিসিনালজিন, অ্যালজিন এই টাইপ ট্যাবলেট দিই, 2 করে 3 বেলা 5 দিন খান, ব্যথা কমে যাবে। পায়ের ঝিনঝিনের জন্য আমরা বলবো যে নিউকোস বি একটা ট্যাবলেট প্রেগন্যান্সিতে খুব ভালো কাজ করে। এটা রাতে আপনি যদি একটা করে খান 1 মাস, তাহলে আপনার ভালো হবে। অতএব আমি মনে করি যে খুব বড় কোনো সমস্যা নাই, বিচলিত হওয়ার মতো কোনো সমস্যা নেই। সামনে মা হতে যাচ্ছেন, মাতৃত্বকে উপভোগ করুন, দেখবেন খুব ভালো লাগবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরিশাল থেকে ডেভিড বিশ্বাস বলছিলাম। জি ডেভিড বলুন। আমার মেয়ের বয়স 14 মাস পূর্ণ। বাহ, কি নাম ওর? ওর নাম সমৃদ্ধি বিশ্বাস। বাহ, সমৃদ্ধির কি হয়েছে এবার বলুন দেখি। সমৃদ্ধির ওভারঅল মানে পরিপূর্ণ খাবার দিতে পারতেছি না, মানে খাচ্ছে না আর কি। খেতে চাচ্ছে না একদমই?
হ্যাঁ, খেতে চাচ্ছে না, খাবার মুখে নিয়ে একদম মনে করেন আধা ঘন্টার মতো রেখে দেয়। এরকম যদি না মানে গলায় আঙ্গুল দিয়ে তারপর খাওয়ানো লাগে আর কি। গলায় আঙুল দিয়ে খাওয়ানোটা কিন্তু বিপজ্জনক, তা খাদ্যনালী থেকে শ্বাসনালীতে চলে গেলে একটা বিশাল বিপদ হয়ে যাবে। যে হোক, ওর এমনিতে ওজন কত? অমনিতে 8 কেজি। 8 কেজি। এটা কি আপনাদের প্রথম সন্তান? হ্যাঁ। আচ্ছা, ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, আমি আপনাকে ধন্যবাদ। সমৃদ্ধি খুবই সুন্দর নাম। সমৃদ্ধির আসলে জন্ম ওজন কত ছিল এটা একটু জানতে চাই। 3 কেজি। আচ্ছা, ওর অন্য সবকিছুকে ঠিক আছে, যে ও মোটামুটি এখন কিছু ধরে কি হাঁটতে পারে? হ্যাঁ হ্যাঁ, দৌড়ায়। আচ্ছা, সারাদিনে কতবার খাওয়ানো ওকে? সারাদিনে ভারী খাবার 3 বারই চেষ্টা করি। আর দুপুরে 11টা 12টার সময় একটা ফল, আর সন্ধ্যার পর একটা ডিম টিম, এরকম আর কি চেষ্টা করি। আচ্ছা, ওর অন্য কোনো এর মধ্যে সর্দি কাশি জ্বর এমন কি কিছু হয়েছিল গত 2 সপ্তাহের মধ্যে? গত 2 সপ্তাহ না, হ্যাঁ 2 সপ্তাহ আগে ডায়রিয়া হয়েছিল। আচ্ছা জি, আপনাকে আসলে ধন্যবাদ। আপনার কথায় উদ্বেগ উৎকণ্ঠা আমরা স্পষ্টই বুঝতে পারছি। আমরা কি উত্তরটাকে এখন দিব? হ্যাঁ, আমরা উত্তরটা দিয়ে দিতে চাই সংক্ষেপে। আচ্ছা আচ্ছা, জি। আসলে একটু যেটা এই ধরনের প্রশ্নের উত্তর কিন্তু আমরা অনেকদিন ধরে দিচ্ছি যে কি কি করতে হবে। প্রথম কথা হচ্ছে ওজনটা আসলে একটু কম, 8 কেজি 14 মাস বয়সে, সেটা অবশ্যই আমাদের স্বীকার করতে হবে। কিন্তু এটা যেটা হচ্ছে, অনেক সময় খাবার নিয়ে জোর করতে গিয়ে খাবারের প্রতি একটা অনীহা চলে আসে। দেখা যাচ্ছে যে মা বা বাবা বাটি নিয়ে আসতে দেখলে সে কান্না করে, সে বাটির ভেতরে কোন খাবারটি রয়েছে সেটা জানতেই চায় না। এই ক্ষেত্রে আমরা বলবো যে সেই ভীতিটা থেকে তাকে প্রথমে বেরিয়ে আসতে হবে। সেই জন্য আপনারা খাবার নিয়ে একেবারেই জোর করবেন না। আমরা এই অনুষ্ঠান থেকে আপনাকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে চাই যে না খাইয়ে রাখলে আর কোনোই ক্ষতি হবে না। কারো অন্য কোনো যদি রোগ না থাকে, কারো খিদে লাগবে না না খাওয়ার জন্য, এটা হতেই পারে না। এটা সায়েন্স কখনোই এটা বিশ্বাস করে না। সুতরাং এটা আপনাকে মানতে হবে যে না, আপনি বাচ্চাকে না খাইয়ে রাখবো কিনা। এই 14 মাস বয়সে যেটা হয় যে অনেকে বুকের দুধটা খাইয়ে দেন, সেটা কিন্তু আমরা বলতে ভুলে যাই। দেখা যায় 2-3 ঘন্টা পর বুকের দুধটা খাইয়ে দেন। ও যখন খাচ্ছে না, একটু জ্বালাতন করছে, মা বুকের দুধ বা অন্য একটা কিছু খাইয়ে দেন, কিংবা রাত জুড়ে এক বুকের দুধ খান। এইটা 14 মাস যেতে হয়েছে, এটা একটু কমিয়ে দেন। সকালবেলা একবার দেন। আমি বলে থাকি যে রাত 10টার পর আপনি 3-4 বার দিতে পারেন। সারাদিন ধরে যদি আর বুকের দুধ না দেন, দেখবেন যে খিদাটা লাগতে দেন। যখন শক্ত খাবারটা দিবেন, 3-4 ঘন্টা একটু বড় ধরনের গ্যাপ দিতে হবে, এবং খাবারটা অল্প অল্প করে বারবার দিবেন। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করতে পারেন খুবই ভালো হয়। কিন্তু যদি অন্য কোনো হিডেন ইনফেকশন আছে কিনা সেটাও কিন্তু একটু আমাদের জানা দরকার। সেই জন্য আপনি সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, পিবিএফ পেরিফেরাল ব্লাড প্রিন্ট যেটা বলি সেটা, ব্লাড কালচার, ইউরিন কালচার আর চেস্ট এক্সরে, এগুলো করে যদি আমাদেরকে দেখান, তাহলে আমরা বলতে পারবো অন্য কোনো সমস্যা আছে কিনা। তখন কি হবে, সেগুলো সমাধান দিলে সে খাবে। এই মুহূর্তে যেটা করবেন, গ্যাসের জন্য আপনি ওমিডন এই সিরাপটা 1/2 চামচ করে 3 বার একটু খালি পেটে দিন 10-15 দিন। আর এই সাথে বিকোজিন আই এই সিরাপটা 1 চামচ প্রতিদিন খাবেন। এগুলো 1 মাস খাওয়াতে থাকুন। আর ওর পরীক্ষার রিপোর্টগুলো যদি আমাদের জানান, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সেখানে যদি কোনো সমস্যা থাকে তার সমাধান করে দিলে আপনার বাচ্চা আবার আগের মতোই খাওয়া শুরু করবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। তানজিলা তোহরার প্রশ্নটি অনেকক্ষণ ধরে পড়তে চাচ্ছি, প্রশ্নটি পড়ে আমরা বিরতিতে যাব, বিরতি থেকে উত্তর নেবার চেষ্টা করব। তিনি তার মার জন্য লিখছেন, যার বয়স ওজন 60 কেজি, বয়স 43, মায়ের প্রেশার আছে, থাইরয়েডের সমস্যা আছে, TSH 18, ডায়াবেটিস নেই, প্রেশারের জন্য টেলমিপ্রেস 80 এবং একটি সিলডিপ 5 মিলিগ্রাম এবং রিবোস্প্রল 5 খায়, সাথে থাইরক্স 50 একটি করে, অ্যাটোভা 10 খায়। মায়ের সমস্যা হচ্ছে কিছুদিন ধরে বুকের ভেতর সবসময় চাপ দিয়ে থাকে। গত মাসে ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার ইসিজি দিয়েছিল, ইসিজি করার পর বলেছে হার্টের সমস্যা আছে। রিপোর্টে লেখা আনস্টেবল অ্যাগনিয়া। ডাক্তার দেখানোর পর ডাক্তার হার্টের জন্য এনরিল SR 2.6, ইকোস্প্রিন 75 দিয়েছে। এখন সমস্যা হচ্ছে ওষুধ খাওয়ার পরে তার শরীরে অ্যালার্জি হচ্ছে, হাত পা ঝিমঝিম করে এবং শরীর ফুলে গেছে। এখন মায়ের করণীয় কি জানতে চেয়েছেন প্রফেসর মোস্তফাজ্জামান। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নতে আমরা বিরতি থেকে ফিরে এসে বিস্তারিত জানতে চাই। দর্শক, ছোট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন ভিড়ছে। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইর আপনাদের সাথেই আছে। আমরা প্রথমে একটু প্রফেসর মোস্তফাজ্জামানের কাছে চলে যেতে চাই। একজন প্রশ্ন করেছিলেন তার মায়ের জন্য। ধন্যবাদ। যিনি তানজিলা তোহরা তার মার জন্য প্রশ্ন করেছেন এবং বেশ কিছু সমস্যার কথা তুলে ধরেছেন। তার মধ্যে তিনি বলেছেন তার থাইরয়েডের একটি সমস্যার কথা, এবং তার জন্য তিনি যে মাত্রা দিয়েছেন থাইরয়েড স্টিমুলেটিং হরমোন 18 মাত্রা,
তার জন্য অলরেডি তিনি ওষুধ খাচ্ছেন, কিন্তু আমি মনে করি একটি বা দুটি কতটি খাচ্ছেন সেটি লিখেননি। তবে যেই মাত্রা খেয়ে থাকেন একটি ডোজ বাড়াতে হবে, অর্থাৎ একটি যদি ট্যাবলেট খেয়ে থাকেন তার জন্য বলবো আরেকটি ডোজ বাড়াবেন, কারণ আমরা সাধারণত 5-এর নিচে রাখার চেষ্টা করি, সেখানে 18 এসেছে, হয়তো আরো বাড়াতে লাগতে পারে, সেটি আমাদের ভবিষ্যতে বলবো। আর প্রেশারের জন্য তিনি সিলড্রিপ খাচ্ছেন, টেলমিপ্রেস খাচ্ছেন, বিসোলল খাচ্ছেন, এগুলো সবই খাবেন যেহেতু এগুলো খেয়ে তিনি ভালো আছেন। তবে ডায়াবেটিস নিয়ে এটা একটু ভালো লক্ষণ। আর তার সাথে আর ইসিজি করে তিনি জানতে পেরেছেন এবং কোন একজন চিকিৎসক তাকে বলেছেন আনস্টেবল এনজিনা। এই দুটি তথ্য দিয়ে আমরা জানতে পারি যে বুকে ব্যথা থাকলে আমরা যখন রোগী হাসপাতালে যায় প্রথম তাকে যেভাবে আমরা চিহ্নিত করে থাকি তখন সেই রোগটিকে বলি আনস্টেবল এনজিনা, অর্থাৎ বুকে ব্যথার একটি আমরা বলবো এখনো স্টেবল হয়নি, সে কারণে আমরা কিছু ওষুধ দিয়ে থাকি। তিনি ইকোস্প্রিন খাচ্ছেন, অ্যান্ড্রিল খাচ্ছেন এবং কোলেস্টেরলের জন্য অ্যাটোভা খাচ্ছেন, এগুলো খেতে থাকবেন। খাওয়ার পরে বুকের ব্যথা যদি কমে যায় কিছুদিন পরে আমরা একটা ট্রেডমিল টেস্ট করি, ইটিটি করতে বলি। যদি ইটিটিতে ভালো রিপোর্ট থাকে তাহলে হয়তো তার এমনিতেই কিছু ওষুধ কমে যাবে, সেক্ষেত্রে আমরা বলবো হার্টের রোগ হবার আশঙ্কা বা সম্ভাবনা কম। কিন্তু যদি ইটিটি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা বলে থাকি যে একটি করোনারি অ্যাঞ্জিওগ্রাম করে দেখতে হয় যে হার্টের কোনো ব্লক আছে কিনা। অনেক সময় আমরা দেখি যে করোনারি অ্যাঞ্জিওগ্রাম নর্মাল থাকতে পারে, সেক্ষেত্রে কিন্তু এখানে অনেক ওষুধ কমে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত নিশ্চিত না হওয়া যাবে হার্টের ব্লক জাতীয় সমস্যা আছে কিনা ততদিন পর্যন্ত হার্টের এই ওষুধগুলো খেতে হবে। এবং বলা হয়ে থাকে বুকে ব্যথা হলে যে আনস্টেবল অ্যাঞ্জিনা থেকে ক্রনিক স্টেবল অ্যাঞ্জিনা হতে পারে বা ক্রনিক সিনড্রোম হতে পারে, করোনারি সিনড্রোম হতে পারে, এটি নতুন টার্ম এই রোগের। তো আমরা আপাতত বলবো তার যেহেতু শরীরে ফুলে গেছে, এটা কি কিডনি থেকে হলো কিনা, শরীরের হিমোগ্লোবিন কমতে হলো কিনা, অথবা ইকোকার্ডিওগ্রাফিতে হার্টের কোনো দুর্বলতা আছে কিনা, একটি হিমোগ্লোবিন লেভেল করবেন, সিরাম ক্রিয়েটিনিন এবং একটি ইকোকার্ডিওগ্রাফি করবেন, আর পরবর্তীতে একটি ইটিটি টেস্ট করবেন কোনো সমস্যা আছে কিনা। আর যদি পায়ে বা শরীরে ফুলে যায় আপাতত ট্যাবলেট ফুসিড 40 মিলিগ্রাম প্রতি সকালে একটি করে খাবেন। পায়ের পানি বা মুখে যদি ফোলা কমে যায় সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দিব। আশা করছি যে তিনি ওষুধ খেতে থাকবেন। যদি বুকে কখনো ইমার্জেন্সি চাপ হয় জিহ্বার নিচে আমরা একটা স্প্রে ব্যবহার করে থাকি, বুকে চাপ হলে নাইট্রোমেন্ট স্প্রে, তার জন্য শুভকামনা রইল। আর শাকসবজি কাঁচা ফলমূল খাবেন এবং যাতে পায়খানা কষ্ট করে না হয় সেই বিষয়ে তিনি সজাগ থাকবেন। হাঁটাহাঁটি করলে যদি বুকে চাপ হয় তাহলে অতি শীঘ্র আমরা যে পরামর্শগুলো দিলাম সেগুলো অবশ্যই মেনে চলবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। প্রফেসর মোস্তফা জামান, আপনার এই সমাধানের পরবর্তীতে যে বিষয়টা আসলে আলোচনা করতে চাই, একটু ভিন্ন প্রসঙ্গ যদিও খুব প্রাসঙ্গিক। আমরা জানি এখনকার সময় আমরা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছি, ভ্যাকসিন আসলে হয়তো একটা স্বস্তির নিঃশ্বাস সবাই নিতে পারবো, যেটা আমি আয়োজনের শুরুতেও বলেছি। কিন্তু বাস্তবতা হচ্ছে টাইমস অফ ইসরায়েল নামে একটি গণমাধ্যম তাদের একটি রিপোর্টে বলেছে 240 জন ইসরায়েলের দেহে কোভিড-19 উপস্থিতি পাওয়া গেছে ইভেন ভ্যাকসিনেশনের পরে। ওই বিষয়টিকে আসলে কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা প্রথমে একটু ডাক্তার আবু সৈয়দ শিমুলের কাছে আমরা যেতে চাই। এটা আসলে সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করা সম্ভব। প্রথম কথা হচ্ছে যে এই ধরনের রিপোর্ট যতদিন যাবে আসতে থাকবে, কারণ এই পর্যন্ত যতগুলি রিপোর্ট রয়েছে সেগুলো তো আসলে খণ্ডিত রিপোর্ট। আমরা 3-4 মাস 5 মাস 6 মাসের ট্রায়ালে ভ্যাকসিন গুলো চলে এসেছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই ভ্যাকসিন গুলো এখন পর্যন্ত আমরা ভ্যাকসিন দেখছি কি 5টা ভ্যাকসিন, একটা রাশিয়ার ভ্যাকসিন, একটা চীনের ভ্যাকসিন, যেগুলো অত বেশি সংখ্যক ডাটা নেই কিন্তু তারা লোকালি দেওয়া হচ্ছে। আর বাইরে যেটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ভ্যাকসিন হচ্ছে 3টা, ফাইজারের একটা, মডার্নের এবং অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনকে যেটা রিসেন্টলি দেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে কিন্তু ফাইজার এবং মডার্নের। কারণ কখন কোনটার ইমিউনিটি তৈরি হয় সেটা একটু আমাদের জানা দরকার। ফাইজারের ভ্যাকসিন দেওয়ার প্রথম ডোজটা দেওয়ার 7 দিন পর থেকে কিন্তু ইমিউনিটি তৈরি হবে। আর মডার্নের ভ্যাকসিন যেটা হয়, যেটা সেকেন্ড ডোজ দেওয়ার 14 দিন পর থেকে ইমিউনিটি শুরু হবে। অর্থাৎ আপনি ভ্যাকসিন দিয়ে দিল তারপর দিন থেকে আপনি করোনা মুক্ত হয়ে যাবে, ইমিউনিটি গ্রো করবে তা না। এখন এই সময়ের মধ্যে যদি আপনি কোনো করোনা রোগের সামনে যান, যেমন কি মডার্নের ভ্যাকসিন দেয়া হয় কিন্তু 2টি ডোজ, প্রথম ডোজ দেওয়ার 4 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ, আর ফাইজারের ডোজ ওইটা দেওয়া হয় প্রথম ডোজ দেওয়ার 3 সপ্তাহ পরে সেকেন্ড ডোজ। এখন এই মাঝখানে যে আপনার শরীরের ইমিউনিটি তৈরি হওয়ার মাঝখানে যদি আপনি কোনো করোনা রোগের সংস্পর্শে যান তাহলে তো আপনার করোনা হবে। এটা হচ্ছে একটা যুক্তি। আরেকটা যুক্তি হচ্ছে আপনার জন্য ধরেন আজকে আমি করোনা রোগের কাছে গেলাম, আমার মধ্যে করোনার জীবাণু তৈরি হলো, আমি আস্তে আস্তে সংক্রমিত হতে থাকলাম, আমি 5 দিন পরে ভ্যাকসিনটা দিলাম। অর্থাৎ বিগত 14 দিনের মধ্যে যদি, যে ইনকিউবেশন পিরিয়ড বলছি আমরা, বিগত 14 দিনের মধ্যে যদি আমার শরীরের করোনা জীবাণু ঢুকে গিয়ে থাকে তাহলে এখন যদি আমি ভ্যাকসিন নিই তারপরেও তো আমার করোনা হবে। কিন্তু এখানে বিভিন্ন গবেষণায় ওনারা সুস্পষ্ট ভাবে বলেছে যে যারা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তারা করোনা সংক্রমিত হলো তাদের অত সিভিয়ারিটি হয় না। সুতরাং এই জিনিসটা ভেবে দেখতে হবে, এই যে 250 জনের কথা বলা হচ্ছে তাদের সেই সিভিয়ারিটি হবে কিনা, এই দিক থেকে চিন্তা করতে গেলে একটু আমাদের আশা একেবারে হতাশ হওয়ার একেবারে কোনই কারণ নেই। ধন্যবাদ আপনাকে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি কিছু যুক্ত করবার থাকে 1 মিনিট সময় আছে।
আমি যুক্ত করবো না, কারণ আমার প্রেগনেন্ট মারা এই প্রথম দফায় বাংলাদেশে ভ্যাকসিন পাবে না, তাই তারা ঝুঁকির মধ্যে আছে। স্বাস্থ্যবিধি তাদের একমাত্র উত্তর। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, 1 মিনিট সময়, যদি কিছু যুক্ত করতে চান। আমি ডক্টর শারমিন আব্বাসীর কথা দিয়ে রেশ ধরে বলছি যে যেসব গবেষণা এসেছে এই ভ্যাকসিন নিয়ে শিশুদের উপরে কিন্তু অ্যাপ্লাই করা হয়নি এবং গর্ভবতী মায়েদের উপরে কিন্তু এখন পর্যন্ত এই ভ্যাকসিন অ্যাপ্লাই করা হয়নি। তাই এটি কতটুকু কার্যকর হবে গর্ভবতী মহিলা এবং শিশুদের জন্য সেই বিষয়ে এখনো আমরা স্পষ্ট নই। তবে একটি কথা আমি বলছি যে আসলে ভ্যাকসিন কিভাবে কাজ করে ছোট্ট করে বলি। প্রতিটি ভ্যাকসিনের মধ্যে একটি জেনেটিক কোড থাকে। সেই জেনেটিক কোড যখন আমরা শরীরে প্রবেশ করে, সেটি শরীরের যে ইমিউন সিস্টেমকে রিকগনাইজ করে স্পাইক প্রোটিনের মাধ্যমে, তার মাধ্যমে শরীরে অ্যান্টিবডি বেড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। 8 থেকে 10 দিন পরে আমরা দেখি যে তার 50% এটি কাজ করে, এফেক্টিভনেস, এবং ইতিমধ্যে যদি তার কেউ পরীক্ষা করে পুরোপুরি কার্যকর না হতে পারে, আর সে কারণে 21 দিন পরে দ্বিতীয় একটি ডোজ দেওয়ার নিয়ম। দ্বিতীয় ডোজটি পাওয়ার পর 21 দিন পরে তখন তার আমরা বলি শতকরা 95% কার্যকর হবে। এটি গেল আসলে কিভাবে ভ্যাকসিন কাজ করবে। এখন যে কথা বলছিলাম, যদি এর মাঝামাঝি কোনো জায়গায় থাকে পরীক্ষা করা হয়, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি কার্যকর না হয়। আর যদি পরেও হতে পারে, আমরা বলছি নতুন ভাইরাস, নতুন ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, কতটুকু কার্যকর হবে আমরা এখনো শিখছি। তবে ইতিপূর্বে যেসব ভ্যাকসিন এসেছে পৃথিবীতে, 10 বছরের আগে কখনো বেশিরভাগ ভ্যাকসিন আসেনি। মিজেলস ভাইরাস এসেছে 5 বছরের মধ্যে, এই প্রথম আমরা 1 বছরের মধ্যে কোনো বড় ধরনের মহামারীতে আমরা ভ্যাকসিন পাচ্ছি। যেহেতু অত্যন্ত আমরা বলবো যে অল্প সময়ের মধ্যে একটি ভ্যাকসিন আসছে, আমরা আশাবাদী যে হয়তো বেশি কাজ করবে, কিন্তু তারপরেও সময় বলে দিবে আসলে এটি কতটুকু কাজ করবে। আমরা শুধু আশায় বুক বাঁধতে পারি। আর আরেকটি বিষয় যে এই ভ্যাকসিনের অনেক দেশে কিন্তু আগে মার্কেটে আসার আগে যে তৃতীয় ফেজে কিন্তু অনেকেই গ্রহণ করেছেন, কার্যকর হচ্ছে কিনা। আমাদের দেশে কিন্তু এরকম কিন্তু কোনো পদ্ধতি অবলম্বন করা হয়নি। কিন্তু আমরা বিদেশি ভ্যাকসিন বিভিন্ন দেশের আছে, সেগুলো যদি কয়েকটি আমরা অ্যাপ্লাই করতে পারতাম আমাদের দেশে, তাহলে কোনটিতে কার্যকর হচ্ছে একটি গবেষণা থাকলে সেই ভ্যাকসিনের উপরে আমরা বেশি আনতে জোর দিতে পারতাম। আমরা নিশ্চয় বলতে পারছি যে আমরা আশাবাদী হয়তো কাজ করবে, কিন্তু পুরোপুরি আমরা নিশ্চয়তা দিতে পারি না যে ভ্যাকসিনটি কতটুকু কাজ করবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। যে হোক, বেশ একটা শঙ্কার মধ্যে এনে দাঁড় করিয়ে দিল আমাদের সবাইকে। নিশ্চয়ই বাস্তবতা এবং শঙ্কা থেকে আমরা উত্তরণের পথ খুঁজে বার করবো, আপনাদের মাধ্যমে আলোচনায় আমাদের বেরিয়ে আসবে। তবে ঋতুদের প্রশ্নটি পড়তে চাই। তার 36 সপ্তাহের অন্তঃসত্ত্বা তিনি 36 সপ্তাহ 4 দিন তার ইউরিনটা খুব ঘন ঘন হচ্ছে এবং আর অল্প পরিমাণে হচ্ছে। তলপেটের বাঁ দিকে প্রচুর ব্যথা আছে, কি করণীয় জানতে চেয়েছেন। তার অন্যান্য রিপোর্ট সব ভালো। ডাক্তার শারমিন আব্বাসী, এই প্রশ্নের উত্তর আপনার কাছ থেকে নেব বিরতি থেকে যখন ফিরছি তখন। দর্শক, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহাস জুবাইরের সাথেই আছে। আমরা সরাসরি ডাক্তার শারমিন আব্বাসীর কাছে চলে যেতে চাই। একটি প্রশ্ন ছিল ডাক্তার শারমিন আব্বাসী। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে প্রেগনেন্সির এই অবস্থায় কিন্তু অনেকেরই এরকম একটু তলপেটে ব্যথা হতে পারে, এবং আমরা কিন্তু একটি জায়গায় আমাদের রোগীদেরকে অ্যাওয়ার করেছি, সেটা হচ্ছে লেবার পেইনের কিছু ফলস লেবার পেইন, ট্রু লেবার পেইন আসার আগে শুরু হয়ে যায় রোগীদের। সেটি কিন্তু এভাবে করে ম্যানিফেস্ট করে, এবং যে ব্যথাটি আসলে পেইন কিলার খেলে চলে যাবে, সেক্ষেত্রে উনি সিম্পল পেইন কিলার খেতে পারেন। কিন্তু এখানে একটু ভয়ের বিষয় আছে যে ওনার এটার সাথে কিন্তু ইউরিনের কিছু সিমটম আছে। সেক্ষেত্রে কিন্তু ইউরিনের সিমটমটি যদি বাড়তে থাকে, আমরা কিন্তু অনেক সময় দেখি যে পানি আগে ভেঙে যাওয়া, প্রিম্যাচিউর বাচ্চা ডেলিভারি হওয়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। সেক্ষেত্রে আমরা বলবো যে খুব দ্রুত ইউরিন রুটিন অ্যান্ড কালচার এই রিপোর্টটি আপনি করে সেখানে যদি আমরা দেখি কোনো গ্রোথ আছে, তাহলে সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক দিব। কারণ আমরা তিনজনই বারবার একটি কথা এখানে বলে আসি যে আননেসেসারি অ্যান্টিবায়োটিক ইউজের জায়গাটি আমরা আসলে বন্ধ করতে চাই। সেক্ষেত্রে আসলে রিপোর্টটি না দেখে এই মুহূর্তে কোনো কিছু দিতে চাচ্ছি না অ্যান্টিবায়োটিক জাতীয়। তবে একটি বিষয় আমরা বলতে চাই যে আপনি যেটি করতে পারেন, 2 থেকে 3 লিটার পানি খাবেন। আপনি যেটি করবেন, লেবুর শরবত খাবেন, সাইট্রাস যে টক ফলগুলো আছে সেগুলো আপনি খেতে পারেন, এবং যদি আপনার কনস্টিপেশন থাকে সেটাকে আপনি অ্যাভয়েড করেন। তাই ইউরিন রুটিন অ্যান্ড কালচার রিপোর্টটি দেখে আমরা পরবর্তী প্ল্যানটি করব। আর প্রতিদিনই করোনা হেল্প ডেস্ক একটি কথা বলি খুব সংক্ষেপে 30 সেকেন্ডে আরো একবার মনে করিয়ে দিতে চাই আপনাদেরকে, সেটি হচ্ছে ডেলিভারি প্ল্যান। কোথায় ডেলিভারি হবে, কার হাতে হবে, কে টাকা দিবে, কে ট্রান্সপোর্ট দিবে, রাত 3টায় পেন উঠলে সঙ্গী সাথী বা কে হবে, এবং আমাকে রক্ত কে দিবে, আমি আমার ব্লাড গ্রুপটি জানি কিনা। 30 সেকেন্ডের এই সুন্দর প্ল্যানটি আপনাকে কিন্তু একটি সেফ ডেলিভারির দিকে নিয়ে যেতে পারে, এটি মাথায় রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। রেজওয়ানুল হক মুরাদ লিখছেন, ডাক্তার আবু সাইদ শিমুল সরাসরি আপনার কাছে জানতে চেয়েছেন তার
ভাগ্নের বয়স 18 দিন। গত কয়েকদিন থেকে প্রচণ্ড পেট ব্যথা এবং অনেক কান্না করে, একদম কান্না করতেই থাকে। এই অবস্থায় কি করা যেতে পারে? একই সাথে আরও একজন জিজ্ঞেস করেছেন, তার সন্তানের নাম শফিকুল, বয়স 3 মাস। ডেইলি সকাল থেকে ঘুম থেকে উঠলেই নাক দিয়ে পানি পড়ে, এরপর সারাদিন ঠিক থাকে। গত 2-1 দিন ধরে দেখছেন চোখ থেকেও পানি পড়ছে, ডান চোখ থেকে। প্রথম কথা হচ্ছে যেটা বলেছিলেন যে শেষের কথাটা, যে এটা অল্প অল্প পানি পড়ে, এই সময় শীতকালে একটু পানি পড়বে, এটা নিয়ে একদমই চিন্তা করবেন না। আপনি যেটা করবেন, বারবার বুকের দুধটা দেন, নসল নেজাল ড্রপ একটু দিতে পারেন। এরপরে যদি দেখেন যে না পানিটা পড়ছে, তাহলে পেডিয়ামিন এই সিরাপটা 3 ভাগের 1 চামচ করে আপনি সকালে 3 ভাগের 1 চামচ, রাতে 3 ভাগের 1 চামচ দিয়ে 7 থেকে 10 দিন দেন, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ধুলোবালি, মশার কয়েল এগুলি থেকে দূরে রাখবেন। আর পেটে ব্যথার যে সমস্যার কথা বলেছেন 18 দিন, এই অনুষ্ঠানে আমরা অনেকবারই বলেছি এটা ইনফ্যান্টাইল কোলিক। আপনি একটু ইন্টারনেটে সার্চ দিলে বুঝতে পারবেন। এটা 3-4 মাস একটু ভোগাবে। এই সময় যেটা বারবার বুকের দুধটা খাবেন, বুকের দুধ খাওয়ানোর পরে গ্যাসটা উঠাবেন। আর কিছু ওষুধ আপনি দিতে পারেন, ফ্লাকল কিংবা যে কোনো সিমিথিকন জাতীয় ওষুধ, সেটা 7 ফোঁটা করে দিনে 3 থেকে 4 বার 10 থেকে 15 দিন একটু দেন। যদি এটাতে কাজ করে তাহলে এটাই আপনি কন্টিনিউ করতে পারবেন 1-2 মাস। এই যদি একটু নিয়ম মানেন, আর যখন কান্নাকাটি করবে তখন একটু ওকে নিয়ে যদি হাঁটাহাঁটি করেন, দেখবেন যে কান্নাটা অনেকটাই চলে গিয়েছে। এই নিয়মগুলি মানলে এবং সময়ের সাথে সাথে 2-3 মাসের মধ্যে দেখবেন যে এই কান্নাটা একেবারেই চলে গিয়েছে। আপনাকে এই ব্যাপারে নিশ্চয়তা দিতে পারি, পেটের অন্য বড় ধরনের কোনো সমস্যা নেই, এটা সময়ের সাথে সাথেই ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। মাইশা সামিহা প্রশ্ন করেছেন হালিমা খাতুনের জন্য, অনুরোধ দয়া করে এতবার একই প্রশ্ন রিপিট করবেন না, তাতে করে অন্যরা কিন্তু উত্তর পাওয়া থেকে বঞ্চিত হয়। আপনার প্রশ্নটি আমরা পড়ছি। তার বয়স 42, 1 বছর আগে হার্টের ভালভের অপারেশন হয়েছিল, তখন কাশি ছিল, বর্তমানে কাশি হয়েছে এবং কাশতে কাশতে তার বুক এবং পেটে ব্যথা হয়ে গেছে। বর্তমানে ক্লোপিড AS, র্যামোরিল 2.5, ফ্লুল্যাক 40, ফিনিক্স 20 ওষুধ খাচ্ছেন। সমাধান চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। জি ধন্যবাদ। আসলে তার হার্টের কোন ভালভে অপারেশন করেছে এবং মেটালিক ভালভ নাকি টিস্যু ভালভ, এগুলো জানতে পারলে সুবিধা হতো। হার্টের ইনজেকশন ফ্র্যাকশন, কার্যক্ষমতা কত, সেটি জানতে পারলে ভালো হতো। তো এগুলো যেহেতু জানা যাচ্ছে না আপাতত, তিনি ক্লপিড খাচ্ছেন, র্যামোরিল খাচ্ছেন, ফ্লুল্যাক খাচ্ছেন, সেগুলো অবশ্যই খাবেন। সঙ্গে কাশির জন্য আপাতত বলবো যে একটু গরম পানির ভাব নিতে, ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম এটিও সঙ্গে খাবেন, তবে ওষুধগুলো অবশ্যই খাবেন। একটি অ্যান্টিবায়োটিক লিভক্সিন 500 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে আগামী 5 থেকে 7 দিন খাবেন। আর এর সাথে একটি ইনহেলার ব্যবহার করুন, ডেক্সিটল F 250 এবং 50, 2 চাপ সকালে 2 চাপ রাতে, এই ওষুধগুলো সঙ্গে ব্যবহার করবেন। আর যেসব পরীক্ষার কথা আমরা বললাম সেগুলো একটু করে জানতে পারলে আমাদের সুবিধা। তবে আপাতত ঠান্ডা ধুলোবালি থেকে দূরে থাকবেন। আর ঠান্ডা পানি, যাতে শীতের সময়, অনেক সময় এই শীতের সময় হতে পারে, যেহেতু কাশি আছে, লাগলে ট্যাবলেট টক্সিবা 400 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খেতে পারেন যে কদিন কাশি থাকে। আশা করছি যদি তার এই ওষুধগুলোতে তার ভালো হয়ে যায়, তাহলে মনে রাখতে হবে যে তাহলে ঠান্ডা বা ধুলোবালি থেকে হয়েছে। আর যদি এই অ্যালার্জির কারণে তারপরে যদি ভালো না হয়, তাহলে বুঝতে হবে যে হার্টের কোনো কারণ আছে কিনা, সেই কারণটি আমাদের খুঁজে দেখতে হবে। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আলপনা নাহার চট্টগ্রাম থেকে আমাদের লিখছেন, তার বয়স 39, তার আগে পিরিয়ডের সময় পেটে ব্যথা করতো না, কিন্তু 7-8 মাস যাবৎ পিরিয়ডের আগে এবং পিরিয়ডের সময় প্রচুর পেটে ব্যথা হয়। ডান সাইডে সিজারের সেলাইয়ের উপর ব্যথা বেশি হয়। একজন গাইনি ডাক্তার দেখেছেন, কিছু টেস্ট দিয়েছেন, যেগুলো কারণ সময় করতে পারছেন না। এমত অবস্থায় কিছুদিন পরে চিকিৎসা করালে কি সমস্যা হবে কিনা ডাক্তার শারমিন আব্বাসী তিনি জানতে চেয়েছেন। 1 মিনিট আমি উত্তরটি দিচ্ছি। সেটি হচ্ছে যে যদি এই মুহূর্তে ব্যথাটি তার জন্য সহনীয় পর্যায়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। ওনার শরীরই ওনাকে ঘন্টা বাজিয়ে দেবে যে আসলে এই মুহূর্তে টেস্টগুলো ইমার্জেন্সি করতে হবে কিনা। তবে বয়স এবং সিমটম শুনে মনে হচ্ছে যে যদি কিছুটা দেরি হয়, কারণ করোনার এই সংকটের অনেক লম্বা সময় পার করে ফেলেছেন, যেহেতু এখন পর্যন্ত কিছু হয়নি, আশা করছি আরো কয়েকটা দিন হয়তো সেফলি কাটানো যাবে। তবে ব্যথার তীব্রতা যদি বাড়ে তাহলে অবশ্যই দ্রুত টেস্টগুলো করে ফেলবেন। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। খুব বেশি সময় আমাদের হাতে নেই, একটা ছোট প্রশ্ন নেওয়া যেতে পারে। জিএম কিবরিয়া লিখছেন, তার ছেলের জন্য 11 মাস, তার বয়স, পাতলা পায়খানা এবং আমাশয়, তিনি জিঙ্ক ও প্রোবায়ো খাইয়েছেন, এখন জক্স খাওয়াচ্ছেন, খেতে চাচ্ছে না, করণীয় কি ডাক্তার আবু সাঈদ শিমুল? এই খাইয়ে দিয়ে আসতেই হবে ওষুধটা, আপনাকে কি করণীয়? এই জিঙ্কটাই আপনি একটু কন্টিনিউ করেন 10 বার। আমরা বলবো এই সময়টা আপনি একটু অল্প অল্প করে বারবার খান। বাইরের খাবার, আচার, চকলেট, চিপস, জুস এগুলোতে দিবেন না। ভারী খাবার বা ফর্মুলা মিল্ক দিবেন না। জক্সটা আপনি কিন্তু বন্ধ করে দিতে পারেন। এই রোগের আমরা প্রতিদিন বলছি অযথা অ্যান্টিবায়োটিকের একদমই প্রয়োজন নেই। আপনি জিঙ্কটা খাওয়ান, স্যালাইন খাওয়ান, বুকের দুধ খাওয়ান, ইনশাল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ ডাক্তার আবু সাঈদ শিমুল। আমরা সময়ের এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমরা আরেকটা ছোট করে হয়তো প্রশ্নের উত্তর নিতে পারবো, দুঃখিত। দুলাল সরকার লিখছেন, তার ওয়াইফের কাশি, সেই রোজার মাস থেকে কাশির সাথে কফ বের হয়, রোজার মাস থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছে, এখনও কমছে না, ব্রকেট, ডকোপা, মাইমনে খাচ্ছেন। সমাধান চেয়েছেন প্রফেসর মোস্তফা জামান। 30 সেকেন্ড।
আমরা বলবো যে আসলে যে ঠান্ডা ধুলাবালি অ্যালার্জির কারণে হয়, তাহলে আমরা সবসময় বলে থাকি যে মন্টিলুকাস বা মোনাস 10 মিলি একটি করে ওষুধ খাবেন, ঠান্ডা ধুলাবালি এড়িয়ে চলবেন। আর কাশি যদি যদি হয় ডক্সিবা খাবেন 400 গ্রাম প্রতি রাতে একটি। এরপর যদি একটি বুকের এক্সরে করবেন, সিরাম আইজি অ্যালার্জি পরীক্ষা করবেন, একটি ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন যে হার্টের কোনো সমস্যা আছে কিনা। এই পরীক্ষাগুলো তিনি আমাদেরকে জানাতে পারেন। আপাতত যে ওষুধগুলো আমরা দিলাম সেগুলো খেয়ে তিনি আমাদের সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান, একই সাথে ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী এবং ডাক্তার আবু সৈয়দ শিমুল। আমি কেন হাসছি নিশ্চয়ই আপনারা সবচেয়ে ভালো উপলব্ধি করতে পারছেন। এভাবেই দর্শকদের প্রতিদিন যত বেশি সংখ্যক প্রশ্নের উত্তর দেওয়া যায় আমাদের কাছে ততখানি একটা প্রশান্তির পরশ নিয়ে আমরা অনুষ্ঠানটা শেষ করতে পারি। আজকে এখানেই বিদায় নিব, তবে আগামীকাল আরও একবার ফিরে আসছি। দর্শকদের আরও প্রচুর সংখ্যক প্রশ্নের আমরা সবাই মিলে উত্তর দেওয়ার চেষ্টা করব। দর্শক যারা আজ প্রশ্নের উত্তর পাননি মন খারাপ করবেন না, নিশ্চয়ই আগামী দিন আপনাদের প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। আর যারা একদম শেষ সময় আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনুষ্ঠানটি পুনরায় ফেসবুকে আছে, আমাদের যমুনা টেলিভিশন অফিসিয়াল ফেসবুক পেজে দেখে নিতে পারেন। আপনার প্রশ্নের উত্তর হয়তো দেওয়া হয়ে গেছে। আজ এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।